আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই ড্রাগ হেপাটোটক্সিসিটি নিয়ে। সো ড্রাগের সাথে আমাদের লিভারের কি সম্পর্ক? সাধারণত আমরা আসলে যেই ব্যাপারটা দেখি সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ড্রাগ নিই, এই ড্রাগটা আমরা প্রথমে যখন নিচ্ছি, হোয়াট আওয়ার বডি ডাজ টু দ্য ড্রাগ, তাই না? সো এটা হচ্ছে আমাদের ফার্মাকোকাইনেটিক্সের আলোচনা, আর ফার্মাকোডাইনামিক্স আলোচনা হচ্ছে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। সো বেসিক্যালি যখন আমরা একটা ড্রাগ আসলে নিচ্ছি, এরপরে আমাদের ড্রাগটা আমাদের লিভারে আসলে মেটাবোলাইজড হচ্ছে। এখন সামটাইমস এরকম হয় যে লিভারে ড্রাগটা মেটাবোলাইজড হয়, এটা একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট ডেভেলপ করলো, তারপরে সেটা ফাংশন করবে। অথবা দেখা যাচ্ছে একটা অ্যাক্টিভ ড্রাগ লিভারে আসবে, মেটাবোলাইজড হলে সেটা ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হলে সেটা বডি থেকে এলিমিনেট করা ইজি হয়ে যাবে। এলিমিনেট করা ইজির কথাটা কেন আসে? ম্যাক্সিমাম ড্রাগ আমরা আসলে দেখি যে ফ্যাট সলিবল। ম্যাক্সিমাম ড্রাগ আসলে দেখা যাচ্ছে ফ্যাট সলিবল। এখন এই ফ্যাট সলিবল ড্রাগগুলা লিভারে মেটাবোলাইজড হয়, মেটাবোলাইজড হয়ে সেখান থেকে তারা ওয়াটার সলিবল কম্পোনেন্টে আসলে ট্রান্সফর্ম করবে, এবং সেইটা পরবর্তীতে দেখা যাচ্ছে বডি থেকে এক্সক্রিশন হচ্ছে। নর্মালি ড্রাগগুলো আমরা দেখি যে আমাদের ইউরিনারি রুট, বিলিয়ারি চ্যানেল এগুলো দিয়ে এক্সক্রিশন হয়, তাই না? আমরা দেখি যে ইউরিনের সাথে ড্রাগ বাইর হয়, আমরা দেখি যে বাইলের সাথে অনেক ড্রাগ পাস করে। সো এখানে আসলে ফ্যাট সলিবল ড্রাগ ওয়াটার সলিবলে কনভার্ট হলে সেটা বডি থেকে এক্সক্রিট করা আসলে ইজি হয়ে যায়। সো বেসিক্যালি লিভারের মূল কাজ কিন্তু এইটা। সেই সাথে সাথে যখন আমাদের শরীরে কোনো ড্রাগ মেটাবোলাইজড হচ্ছে, তখন সামটাইমস কিছু টক্সিক মেটাবোলাইট তৈরি হয়ে যেতে পারে, এবং এই টক্সিক মেটাবোলাইটকে খুব দ্রুত লিভার ডিটক্সিফাই করে। তারা টক্সিক মেটাবোলাইট যেটাকে আছে, লিভার খুব সহজে সেটাকে কি করে? ডিটক্সিফিকেশন। তাহলে লিভারের সাথে ড্রাগের মূল সম্পর্ক কিন্তু আসলে এইগুলা। বাট দেখা যাচ্ছে কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা কিছু ড্রাগস দিলে সেখানে হেপাটোটক্সিসিটি ডেভেলপ করে। সো হেপাটোটক্সিসিটি যখন ডেভেলপ করছে, সেটার পেছনের রিজনগুলো কি? সো মোটা দাগে আমরা আসলে কয়েকটা মেকানিজম এটা আলোচনা করতে পারি। একটা মেকানিজম হইতে পারে কি, হেপাটোসাইটের এখানে যে ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস সেটা আসলে ইন্টারাপ্টেড হচ্ছে, সেইখানে কোনো একটা প্রবলেম হচ্ছে। তাহলে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, এইখানে কোনো একটা ইম্পেয়ারমেন্ট হচ্ছে, দ্যাট কজিং হেপাটোসাইট ড্যামেজ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমরা এখানে দেখি যে আমাদের যেই লিভারের এখানে যে ক্যানালিকুলার যেই ট্রান্সপোর্ট সিস্টেম, হ্যাঁ, এই ট্রান্সপোর্ট সিস্টেম ডিসরাপ্টেড হয়ে গেছে। এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে যে বিলিয়ারি ক্যানালিকুলার যে ট্রান্সপোর্ট সিস্টেম, দিস থিং ইজ ইম্পেয়ারমেন্ট, এখানে এটা ঠিকমতো কাজ করতে পারতেছে না, সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে। থার্ড যেটা, সেটা হচ্ছে এই ড্রাগগুলা আমরা দেখতে পাই যে কিছু এনজাইমের সাথে প্রথমে বাইন্ড করবে। সো যখন কিছু পার্টিকুলার ড্রাগ কিছু পার্টিকুলার এনজাইমের সাথে বাইন্ড করতেছে, তখন দেখা যাচ্ছে একটা নন ফাংশনাল একটা কম্পাউন্ড তৈরি হলো। এখন এই নন ফাংশনাল যে কম্পাউন্ড বা যৌগ, এখন এইটা দিয়ে আমি কি করব? এখন দেখা যাচ্ছে কি আমাদের হেপাটোসাইটগুলা এটাকে একদম সেল মেমব্রেনের বাইরে থেকে অ্যান্টিজেনের মতো করে মানে শো করতে থাকে, এক্সপোজ করতে থাকে। সো তখন দেখা যায় কি আমাদের ইমিউন সিস্টেম এই কম্পাউন্ডকে আসলে ফরেন হিসেবে অ্যাড্রেস করে, এবং তার এগেনস্টে ইমিউনিটি অ্যাক্টিভেটেড হয়ে যায়। তখন কি হয়? তখন সেখানে সাইটোটক্সিক টি সেল চলে আসে। একদিকে সাইটোটক্সিক টি সেল চলে আসবে, তো সেটা কাজ করবে, এবং আমরা দেখবো যে পরে হয়তো বা অ্যাপোপ্টোসিস শুরু হয়ে যেতে পারে। তাহলে অ্যাপোপ্টোসিস, তাহলে সেইখানেও তো আলটিমেটলি হেপাটোসাইট ড্যামেজই হবে, রাইট? তাহলে এই ব্যাপারগুলো আমরা হইতে দেখি। আর একটা ইম্পর্ট্যান্ট ফেনোমেন আমরা দেখি যে আমাদের হেপাটোসাইটের এখানে যে মাইটোকন্ড্রিয়া থাকে, এই মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন ডেভেলপ করে। মাইটোকন্ড্রিয়া ঠিকমতো ফাংশন করতে পারতেছে না। সো যখন মাইটোকন্ড্রিয়া ঠিকমতো ফাংশন করতে পারে না, তখন আমরা দেখি যে লাইক স্টিয়াটোহেপাটাইটিস বা স্টিয়াটোসিস হচ্ছে, সহজ কথা এটা বলি, আমাদের আসলে ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম ঠিকমতো হয় না। তখন আসলে যেটা প্রবলেম, ফ্যাটি অ্যাসিড ঠিকমতো মেটাবলিজম হয় না। ফ্যাটি অ্যাসিড ঠিকমতো মেটাবলিজম না হলে একটা স্টিয়াটোসিস হতে পারে। আবার আরেকটা হচ্ছে বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ডেভেলপ হয়। এখন এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, এরা কি করে? এরা কিন্তু খুবই আমরা দেখব যে
যে কোনো রকমের সেলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বেড়ে গেলে তারা কিন্তু সেলুলার ড্যামেজ করতে পারে। সো এইভাবে আমরা দেখি যে আলটিমেটলি একটা হেপাটোসাইট ড্যামেজ আসলে হতে পারে। সেখানে হেপাটোসাইটের এখানে যে লিভারের যে ড্যামেজগুলো আমরা আসলে দেখতেছি বা হেপাটোটক্সিসিটি আমরা দেখি, মোটা দাগে আমরা এখানে কয়েকটা ফেনোমেনা দেখি। একটা ক্ষেত্রে দেখি যে পেশেন্ট হয়তো বা আমাদের কাছে অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে আসে, বা মোদ্দা কথা হচ্ছে হেপাটাইটিস হয়, সহজ কথা হেপাটাইটিস হয়। কিছু জায়গায় আমরা দেখি পেশেন্ট কোলেস্টেসিস নিয়ে আসতেছে, কিছু জায়গায় আমরা দেখি পেশেন্ট কোলেস্টেসিস নিয়ে আসে। তাহলে কিছু জায়গায় আমরা দেখি কোলেস্টেসিস হয়, কিছু জায়গায় আমরা দেখি হেপাটাইটিস হয়। মোস্টলি প্রেজেন্টেশন এরকমই থাকে। অবশ্য দু একটা জায়গায় আমরা কিছু ইমিউনোলজিক্যাল রিয়াকশন থেকে আমরা দেখি যে অ্যালার্জিক বা হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করছে, সেটার কিছু ফেনোমেনাও থাকতে পারে। যেমন আমরা ক্লোরপ্রোমাজিন, সেটার ক্ষেত্রে যে কোলেস্টেসিস হচ্ছে, বাট ওখানে আসলে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, সেটার জন্য কোলেস্টেসিস হচ্ছে। আবার অনেক সময় ইমিউনোলজিক্যাল রিয়াকশনগুলো হলে, হাইপার সেন্সিটিভিটি হলে ওটা সেরাম সিকনেসের মতো ফিচার থাকতে পারে, বা একটু পেশেন্টের স্কিন র্যাশ থাকতে পারে, হ্যাঁ, আর্টিকারিয়া বা এই ধরনের ফিচার, আর্থালজিয়া, এগুলো থাকতে পারে। বাট সহজ কথা হচ্ছে বেসিক মেকানিজম অফ ইনসাল্ট আসলে এইগুলা। এখন আমাদের একটা খুব কমন আলোচনা চলে আসে প্যারাসিটামল নিয়ে। প্যারাসিটামলের সাথে আমাদের হেপাটোসাইটের ড্যামেজের সম্পর্কটা বা কিভাবে জিনিসটা হয়। সো প্যারাসিটামল একটু বলি। সো বেসিক্যালি যখন কেউ একজন প্যারাসিটামল নিচ্ছে এবং লাইক একটা নর্মাল রেগুলার একটা স্মল ডোজে নিচ্ছে, সেই মোমেন্টে আসলে আমাদের লিভারে কী হয়। সো প্যারাসিটামল খুব একদম রেগুলার স্মল ডোজে নেওয়ার পরে এটার একটা অংশ আমাদের লিভারে যে হেপাটোসাইট, সেই হেপাটোসাইটে থাকা গ্লুকোইউরোনাইড তার সাথে বাইন্ড করবে, কিছু সালফেটস থাকে তাদের সাথে বাইন্ড করলো। এখন এটা কিছু অংশ এর সাথে বাইন্ড করলো, এরপরে আরও কিছু প্যারাসিটামল মলিকিউল বাকি থাকে। এই বাকি প্যারাসিটামল মলিকিউল আমাদের হেপাটোসাইটে থাকা কিছু মাইক্রোজোমাল এনজাইম আছে, সেই এনজাইমগুলা প্যারাসিটামলকে মেটাবোলাইজ করতে থাকে। যখন তারা মেটাবোলাইজ করে, সেইখান থেকে টক্সিক মেটাবোলাইট তৈরি হয়। এখন এই যে টক্সিক মেটাবোলাইট তৈরি হলো, এই টক্সিক মেটাবোলাইটকে খুব দ্রুত ডিটক্সিফাই করে হচ্ছে হেপাটোসাইটে থাকা গ্লুটাথায়ন। এখন এই গ্লুটাথায়ন কি করে, এই যে টক্সিক মেটাবোলাইট তৈরি হলো সেটাকে সে নিউট্রালাইজ করে ফেলে, সহজ কথা। তাহলে একটা নর্মাল লো ডোজে প্যারাসিটামল নিলে এই ঘটনা ঘটে। এখন মনে করি কোনো একটা পারসন অ্যাকিউট ওভারডোজ অফ প্যারাসিটামল, একবারে মনে করি যে 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম প্যারাসিটামল খেয়ে ফেলছে, তাহলে একটা লার্জ প্যারাসিটামল ডোজ হয়েছে। তখন কি হবে? ঠিক আছে, প্রথমে আমরা দেখব যে প্যারাসিটামলের একটা অংশ গ্লুকোইউরোনাইড এবং সালফেটের সাথে বাইন্ড করতেছে। এখন হেপাটোসাইটে গ্লুকোইউরোনাইড এবং সালফেটের তো একটা লিমিট আছে, এটা তো আনলিমিটেড না। সো দেখা যাচ্ছে এটা যতটুকু ছিল পুরাটাই খরচ হয়ে গেছে। তাহলে এরপরও হিউজ অ্যামাউন্ট অফ প্যারাসিটামল থেকে গেছে। এখন এই যে হিউজ অ্যামাউন্ট অফ প্যারাসিটামল থেকে গেল, এখন এটা মাইক্রোজোমাল এনজাইম তাকে মেটাবোলাইজ করবে। এখন এই হিউজ অ্যামাউন্ট অফ প্যারাসিটামলকে যখন এই মাইক্রোজোমাল এনজাইমগুলো মেটাবোলাইজ করবে, তখন হিউজ অ্যামাউন্ট অফ টক্সিক মেটাবোলাইট তৈরি হবে। এখন যখন হিউজ অ্যামাউন্ট অফ টক্সিক মেটাবোলাইট তৈরি হলো, এটাকে যে নিউট্রালাইজ করবো, গ্লুটাথায়ন তো লিমিটেড, এটা তো আনলিমিটেড না। সো গ্লুটাথায়ন অল্প কিছু টক্সিক মেটাবোলাইটকে যদিও সে আসলে নিউট্রালাইজ করতে পারতেছে, বাট গ্লুটাথায়ন শেষ হয়ে গেল এবং এরপরে একটা ম্যাসিভ অ্যামাউন্টের টক্সিক মেটাবোলাইট আসলে থেকে যায়। এই যে ম্যাসিভ অ্যামাউন্টের টক্সিক মেটাবোলাইট থেকে গেল, এইটার জন্য আমাদের লিভারে ড্যামেজ হবে। কীভাবে ড্যামেজ হবে? সাধারণত টক্সিক মেটাবোলাইটগুলো আমরা দেখি যে হেপাটোসাইটের যে সেল মেমব্রেনের এখানে চলে আসে, সেল মেমব্রেন সেগুলো হচ্ছে অ্যান্টিজেন হিসেবে শো করে এবং তার এগেনস্টে আমাদের ইমিউন সিস্টেম চলে আসে। তো সাধারণত দেখা যাচ্ছে অ্যাকিউট ওভারডোজ যদি আসলে পেশেন্টের হয়, পেশেন্ট আমাদের কাছে অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে আসে, এখান থেকে পেশেন্টের অ্যাকিউট হেপাটোসাইট নেক্রোসিস হইতে দেখি আমরা। ইভেন অনেক পেশেন্টের ক্ষেত্রে কন্ডিশন এত খারাপ হয় যে তাদের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে লিভার ট্রান্সপ্লান্ট করা পর্যন্ত লাগতে পারে। সো পেশেন্টের প্রেজেন্টেশন নর্মালি আমরা দেখব যে পেশেন্ট হয়তো বা আমরা দেখব যে জন্ডিস নিয়ে আসছে, হ্যাঁ, তারপর হচ্ছে এএসটি, এএলটি, এগুলার লেভেল অনেক বেশি, লাইক 1000-এর উপরে থাকে, 1000-এর উপরে। পিএইচ যদি ফল করে, যদি পেশেন্টে দেখি যে অ্যাসিডোসিস হয়ে গেছে, এরকম খুব সম্ভবত, ইফ আই এম নট মিস্টেকেন, পিএইচ 7.2 এর নিচে যদি নেমে আসে, সেখানে লিভার ট্রান্সপ্লান্ট ইন্ডিকেটেড। সো পেশেন্ট আসলে অ্যাকিউট লিভার ফেইলিয়ার নিয়ে আমাদের কাছে আসতে পারে, অ্যাকিউট হেপাটিক নেক্রোসিস আমরা এখানে হইতে দেখি। সো দিস ইজ এ মেস। তাহলে এটা আমরা প্যারাসিটামলের এখানে, এটা আসলে আমরা এখানে হইতে দেখি।
আচ্ছা, এখন প্যারাসিটামল পয়জনিংয়ের পরে নেক্সট যেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি সেটা হচ্ছে স্টেরয়েডস। আচ্ছা, স্টেরয়েডস বলে সবার মাথায় সবসময় গ্লুকোকর্টিকয়েডসের কথা চিন্তা হয়। আই এম নট টকিং অ্যাবাউট গ্লুকোকর্টিকয়েডস হিয়ার। আমি এখানে আসলে কিছু অ্যান্ড্রোজেন নিয়ে কথা বলি, যেমন একটা হচ্ছে স্ট্রোজেন বা মিথাইল টেস্টোস্টেরন। মিথাইল টেস্টোস্টেরন। সো এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইফ উই টেক দিস, যদি এটা কোনো পার্সন আসলে নেয়, এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের কোলেস্টাসিস ডেভেলপ করে। তাদের ক্ষেত্রে আমরা দেখি কোলেস্টাসিস ডেভেলপ করে। সো কোলেস্টাসিস এটা একটা প্রবলেম। এটা কিন্তু হেপাটাইটিস বলছি না, কোলেস্টাসিস বলছি। এখন এখানে অটোমেটিকভাবে নেক্সট কোশ্চেন চলে আসবে, যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল পায় তাদের ক্ষেত্রে কী হয়। সো ব্যাপারটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কোলেস্টাসিস ওইভাবে আমরা এখন আর দেখি না। না দেখার একটা রিজন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলে স্ট্রোজেন অনেক লো ডোজে দেওয়া হয়। সো অনেক লো ডোজে দেওয়ার কারণে এখন আর কোলেস্টাসিস আমরা পাই না, বাট অন্য কিছু প্রবলেম পাওয়া যায়। দেখা যাচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলে আমরা দেখি যে গল স্টোন এখানে কমন। অনেক পেশেন্টের ক্ষেত্রে হয়তো বা হেপাটোমা পাওয়া যাইতে পারে। খুব রেয়ার, এক্সট্রিমলি রেয়ার অকেশনসে হেপাটোসেলুলার কার্সিনোমা, বাট এক্সট্রিমলি রেয়ার, বারবার বলতেছি। থার্ডে বার্ড-কিয়ারি সিনড্রোম। বার্ড-কিয়ারি সিনড্রোম এই সব প্রবলেম অ্যারাইজ করতে পারে। তাহলে একদিকে ঠিক আছে কোলেস্টাসিস হচ্ছে না, বাট এইদিকে আবার গলস্টোন, হেপাটোমা, বার্ড-কিয়ারি এইগুলো আবার হচ্ছে, এইগুলো রিস্ক বেড়ে যাচ্ছে। সো এইটা একটা ইস্যু। আমাদের স্টেরয়েডসের কথা বলে আরেকটা স্টেরয়েডস নিয়ে একটু কথা আসবে, সেটা হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েডস। অ্যানাবলিক স্টেরয়েডস আসলে কারা নাই? যারা একটু বডি বিল্ডিং করে বা যারা একটু অ্যাক্টর, একটু মাসল বেশি দেখাতে হয়। সো এরা হচ্ছে মানে আমরা দেখি যে টেস্টোস্টেরন নাই। সো এরা আসলে স্টেরয়েড নিচ্ছে আসলে। সো যারা একটু বডি বিল্ডিং টাইপ বাইরের দেশে, হ্যাঁ। সো এই যে অ্যানাবলিক স্টেরয়েড নিচ্ছে সেখানেও কিন্তু আমরা এই কোলেস্ট্যাটিক ফেনোমেনা আসলে পাইতে পারি। সো এটা আমরা একটা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে ফেনোথায়াজাইন নিয়ে একটু কথা বলি। ফেনোথায়াজাইন। সো ফেনোথায়াজাইনের মধ্যে বেসিক্যালি ক্লোরপ্রোমাজিন, এটার কথা বলবো আমরা। সো এখানেও দেখি যে পেশেন্টের ক্ষেত্রে কোলেস্টাসিস হইতে পারে, বাট এখানে পার্থক্যের জায়গাটা হলো এখানে যে কোলেস্টাসিস হয় দিস ইজ ডিউ টু হাইপার সেন্সিটিভিটি। তাহলে এখানে দেখি হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে, সেইখান থেকে কোলেস্টাসিস হতে পারে। সো কোলেস্টাসিস ইজ ডিউ টু হাইপার সেন্সিটিভিটি, এইটা আমরা এখানে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ফেনোথায়াজাইনের ঘটনা। ফেনোথায়াজাইনের পরে যেটা আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্টি-টিবি ড্রাগ। অ্যান্টি-টিবি ড্রাগের মধ্যে সবার আগে আসবে আইসোনিয়াজাইডের কথা, রাইট? আচ্ছা, আইসোনিয়াজাইড নিয়ে একটু কথা বলি। আইসোনিয়াজাইডের জন্য আমরা আসলে কি হইতে দেখি? অ্যাকিউট হেপাটাইটিস হতে দেখি। পেশেন্ট আমাদের কাছে জন্ডিস নিয়ে আসতে পারে। আমরা দেখি যে পেশেন্টের হেপাটাইটিস হচ্ছে, সো জন্ডিস নিয়ে আসে। আমি যদি একটা লিভার বায়োকেমিস্ট্রি করি, এএসটি, এএলটি এইগুলো একটু বেশি পাবো, খুব স্বাভাবিক। তাহলে জন্ডিস থাকে, হেপাটাইটিস থাকে, লিভার ফাংশন একটু ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। বাট এখানে আসলে তার এই আমরা যে হেপাটোটক্সিসিটি কতটুকু পাবো, এখানে ডেফিনেটলি অ্যাসিটাইলেটর স্ট্যাটাস ইম্পর্ট্যান্ট। অ্যাসিটাইলেটর স্ট্যাটাস। সো অ্যাসিটাইলেটর স্ট্যাটাসের ব্যাপারটা কি? এটা আসলে আইসোনিয়াজাইড আসলে মেটাবোলাইজড হয় একটা এনজাইম দিয়ে, N-অ্যাসিটাইলসিস্টিন এরকম একটা এনজাইম আছে, সেটা দিয়ে আসলে এটা মোস্টলি আসলে আমার কি মেটাবোলাইজড হয়ে থাকে। এখন অনেক মানে ইউকেতে অ্যারাউন্ড 50% পপুলেশনে এই এনজাইমটা আসলে কম, মানে ওই পপুলেশন এনজাইমটা একটু কম থাকার কারণে তাদের হচ্ছে স্লো অ্যাসিটাইলেটর স্ট্যাটাস। যেহেতু এনজাইম কম, মেটাবলিজম স্লো হয়। অনেক পেশেন্টে দেখা যায় ইন্টারমিডিয়েট মেটাবলিজম, ইন্টারমিডিয়েট স্ট্যাটাস, আর অনেকে হচ্ছে ফাস্ট অ্যাসিটাইলেটর স্ট্যাটাস। এখন যারা এই স্লো অ্যাসিটাইলেটর স্ট্যাটাস, তাদের ক্ষেত্রে আমরা দেখি এই আইসোনিয়াজাইডের জন্য হেপাটোটক্সিসিটি বেশি হচ্ছে। ইন্টারমিডিয়েট হলে সেখানেও পাইতে পারি, বাট ফাস্ট অ্যাসিটাইলেটর স্ট্যাটাসে আমরা আসলে তেমন খুব বেশি একটা প্রবলেম দেখি না। সো এই জন্য আইসোনিয়াজাইড দেওয়ার আগে আমরা যদি এমআরসিপির কথা চিন্তা করি, আমাদের অ্যাসিটাইলেটর স্ট্যাটাস আসলে চেক করে নিতে হবে। সো স্লো অ্যাসিটাইলেটর স্ট্যাটাস যদি হয়, সেখানে পেশেন্টের অ্যাকিউট হেপাটাইটিস এইগুলো হওয়ার রিস্ক আসলে একটু বেড়ে যায়। এরপরে আরেকটা ড্রাগ হচ্ছে আমাদের রিফাম্পিসিন।
সো রিফাম্পিসিনের জন্য আমরা আসলে পেশেন্টের অ্যাকিউট হেপাটাইটিস হইতে দেখতে পারি, বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে সকল পেশেন্ট একটু হাই ডোজে রিফাম্পিসিন পায়, যে সকল পেশেন্ট একটু হাই ডোজে ওষুধটা পাচ্ছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার প্রবাবিলিটি আমরা একটু বেশি দেখি। তাহলে রিফাম্পিসিন, এরপর আসি পাইরাজিনামাইড। পাইরাজিনামাইডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পাইরাজিনামাইড থেকে হেপাটোটক্সিসিটি আমরা খুব কমনলি একটা দেখি না, বাট সামটাইমস ইট মাইট হ্যাপেন, সামটাইমস এবং কিছু রেকর্ডেড কেস আছে যেখানে আমরা দেখছি যে নেক্রোসিস হয়ে যাচ্ছে। সো অ্যাকিউট আমরা এখানে দেখি যে পেশেন্টের ক্ষেত্রে হেপাটোসেলুলার নেক্রোসিসগুলো ডেভেলপ করতে পারে। সো খুব রেয়ার অকেশনসে পেশেন্টের হইতে পারে, বাট এটা খুব কমন বেসিসে আমরা এটা দেখি, এটা আমরা বলবো না। আচ্ছা, নেক্সটে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে অ্যামিওডারন। আচ্ছা, অ্যামিওডারন এটা একটু ইম্পর্ট্যান্ট। অ্যামিওডারন যদি কোনো পেশেন্টকে আমরা আসলে দিই তাদের ক্ষেত্রে আসলে যেটা দেখা যায় স্টিয়াটো হেপাটাইটিস ডেভেলপ করে। অ্যামিওডারনের কারণে আমরা দেখি স্টিয়াটো হেপাটাইটিস ডেভেলপ করে। সো এটা একটা প্রবলেম, লম্বা সময় পরে দেখা যাচ্ছে পেশেন্ট আসলে লিভার ফাইব্রোসিস পর্যন্ত হয়ে যেতে পারে। সো পেশেন্টের লিভার ফাইব্রোসিস পর্যন্ত হতে পারে। সো আমি এখানে পেশেন্টের লিভার হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকবে, স্টিয়াটো হেপাটাইটিস হয়, লম্বা সময় চলে গেলে স্টিয়াটো হেপাটাইটিস পেশেন্টের এখানে ডেভেলপ করতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যামিওডারন। এরপরে আসি সোডিয়াম ভ্যালপোরেট। সোডিয়াম ভ্যালপোরেট অবশ্য আসলে এপিলেপসিতে আগের যে প্রোটোকলগুলো ছিল সেখানে আসলে সোডিয়াম ভ্যালপোরেট ফার্স্ট লাইন এজেন্ট ছিল, বাট 2025-এ যে নতুন মানে এপিলেপসি গাইডলাইন চলে আসে সোডিয়াম ভ্যালপোরেটকে ওরা গাইডলাইনে রাখেই নেই। ওরা বলছে সোডিয়াম ভ্যালপোরেট দিব যদি মানে অন্য কোনো ড্রাগে কাজ হচ্ছে না, প্লাস অ্যাটলিস্ট 2 জন নিউরোলজি কনসালটেন্ট বলছে এই ড্রাগ দেওয়া ছাড়া কোনো উপায় নাই, সেই মোমেন্টে সোডিয়াম ভ্যালপোরেট পাবে, তার আগে আসলে আর না। সো নতুন ট্রিটমেন্ট প্রোটোকল যেগুলো চলে আসে সোডিয়াম ভ্যালপোরেট লিটারেলি ইউজ অবসোলেট হয়ে যাবে আসলে। বাট স্টিল আমরা একটু জেনে রাখা ভালো, কারণ অনেক পেশেন্ট এতদিন তো হলেও তো আসলে সোডিয়াম ভ্যালপোরেট পাইছে। সো সোডিয়াম ভ্যালপোরেট আসলে যেটা হয় সেটা হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয়ে যায়। এটার জন্য আমরা দেখি পেশেন্টের মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয় এবং সেইখান থেকে পেশেন্টের হেপাটোটক্সিসিটি আসলে ডেভেলপ করতে পারে। সো আমাদের কিছু কমন ড্রাগস নিয়ে কিছু আলোচনা হলো, এর পাশাপাশি আরও অনেকগুলো ড্রাগসের কথা বলা যাইতে পারে, যেমন একটা হচ্ছে মেথোট্রেক্সেট। সো মেথোট্রেক্সেট আমরা হয়তো বা রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা দেখা যাচ্ছে যে সকল পেশেন্টের ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে তাদের অনেক পেশেন্টকে মেথোট্রেক্সেট দেওয়া হয়, ডিমার্ড হিসেবে অনেক পেশেন্টকে দেওয়া হয়। সো মেথোট্রেক্সেটের জন্য আমরা দেখি যে পেশেন্টে আসলে হেপাটোটক্সিসিটি ডেভেলপ করে অনেক পেশেন্টের ক্ষেত্রে। সো এখন কথা হচ্ছে যে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে দেখি যে হেপাটোটক্সিসিটি ডেভেলপ করতেছে, হোয়াট শ্যাল উই ডু? সো আমাদের কাজ হচ্ছে ড্রাগ অফ করে দেওয়া। হেপাটোটক্সিসিটি দেখা গেছে, আমাদের কাজ হচ্ছে ড্রাগটাকে অফ করে দিতে হবে। এখন যদি এমন হয় যে আমাদের ডায়াগনস্টিক ডায়লেমা আছে, আসলে কি এটা ড্রাগের জন্য হয়েছে নাকি একটা ডিজিজের ফেনোমেনা থেকেই হয়েছে, কনফিউশন থাকতে পারে। সো যদি এমন হয় যে হ্যাঁ যে একটা কনফিউশন আছে, সো নিয়ম যেটা এখানে এসে প্রথমে ড্রাগটাকে অফ করে দিব ডেফিনেটলি। পেশেন্ট যদি একটু ইমপ্রুভ করে তখন হচ্ছে সাব ট্রিটমেন্ট ডোজ বা বেসিক যে ট্রিটমেন্টের যে রেগুলার ডোজ তার থেকে একটু কম ডোজে, সো সাব ইফেক্টিভ ডোজ বা সাব ট্রিটমেন্ট এটাকে কী বলা যেতে পারে, মানে রেগুলার ট্রিটমেন্টের যে ডোজ দেওয়া হয় তার থেকে একটু কম ডোজে ড্রাগটা পেশেন্টকে দিব। দেওয়ার পরে আমরা দেখবো যে পেশেন্টের রেসপন্স কেমন। তো তখন যদি দেখি যে না পেশেন্টের সিমটম আবার ব্যাক করতেছে, ড্রাগের মানে অ্যাডভার্সিটিস যেগুলো চিন্তা করতেছি যদি অ্যাপ্লাই করে তাহলে তো ওটা কনফার্মেশন হয়ে গেল। সো এইটা একটা প্রসিডিওর। এখন কোনো একটা পেশেন্টের যদি হেপাটোটক্সিসিটি ডেভেলপ করে ড্রাগের জন্য আসলে কতদিনের মধ্যে ডেভেলপ করে? মোস্ট অফ দ্য টাইমস ইট হ্যাপেন্স উইদিন 3 মান্থস। 3 মাসের মধ্যেই হবে, আরও কম সময় লাগতে পারে, লেস দ্যান 3 মান্থস, বাট 3 মাসের একটা টাইম ফ্রেম, এর মধ্যে মোস্টলি আসলে ধরা পড়ে যায়। সো নিয়ম হচ্ছে এটাকে আসলে অ্যাজ আর্লি এজ পসিবল ড্রাগটাকে স্টপ করে ফেলা, এটাই আসলে এখানে বেস্ট ডিসিশন। আর এখানে লিভার বায়োপসির কোনো রোল আছে কিনা, অ্যাকচুয়ালি লিভার বায়োপসি এখানে খুব একটা করা হয় না, বাট মানে এটা আসলে খুব একটা ইন্ডিকেটেড না অ্যাকচুয়ালি। আর যদি পেশেন্টের অল্টারনেটিভ ড্রাগ থাকে, গো ফর অল্টারনেটিভ ড্রাগ, বা পেশেন্টের এখানে ডোজ কমানো লাগলে সেটা কনসিডার করা যাইতে পারে অনেক জায়গায়। সো এগুলো যখন আবার স্পেশালিস্ট কনসার্ন চলে আসবে তখন আমাদের এমআরসিপির জন্য আমাদের এইটুকুই মাথায় রাখা আমাদের জন্য ভালো। আর এর বাইরে আসলে একটা ড্রাগের একটা লিস্ট নিয়ে আলোচনা আসতে পারে যে কোন কোন ড্রাগের কারণে আমরা কোলেস্টাসিস পাচ্ছি, কোন কোন ড্রাগের কারণে আমরা হেপাটাইটিস পাচ্ছি। এটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও পরে বানাই দিব যেখানে ড্রাগের লিস্ট আমি দিয়ে দিব। বাট এই হচ্ছে মোটামুটি গ্রস কনসেপচুয়াল আলাপ।
সো এই ছিল আমাদের হেপাটোটক্সিসিটি অ্যান্ড ড্রাগস নিয়ে কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।